প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইনে ক্লাস নিতে হাজির হয়েছি আমি নুরুল হক, প্রভাষক, গণিত বিভাগ, ঢাকা কমার্স কলেজ। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের স্থিতিবিদ্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা প্রথমে চ্যাপ্টারের শুরুতে স্থিতিবিদ্যা কী সেটা আমরা শিখব। স্থিতিবিদ্যা কী এটা শেখার আগে আমাদের শিখতে হবে বলবিদ্যা কী। ঠিক আছে, আমরা প্রথমে শিখব বলবিদ্যা কী। তাহলে তোমরা যদি লক্ষ্য করো বলবিদ্যা, এখানে দেখো তোমাদের এখানে আছে বলবিদ্যা। বলবিদ্যা কী? বলবিদ্যা হচ্ছে গণিত শাস্ত্রের যে শাখায় কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার কথা আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। এখানে কি বলছে যে গণিত শাস্ত্রের যে শাখায় কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার কথা আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। অর্থাৎ বলবিদ্যা হচ্ছে স্থির এবং গতিশীল বস্তুর কথা আলোচনা করা হয়। বলবিদ্যা স্থির এবং গতিশীল বস্তুর কথা আলোচনা করা হয়, এটাকে আমরা বলবিদ্যা বলতে পারি। যেহেতু বলবিদ্যা স্থির এবং গতিশীল বস্তু নিয়ে আলোচনা করা হয়, এক্ষেত্রে তাই আমরা বলবিদ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। তোমরা নাম দিয়ে বুঝতে পারছি স্থিতিবিদ্যা কী এবং গতিবিদ্যা কী। তারপর আমরা জানবো স্থিতিবিদ্যা কী। স্থিতিবিদ্যা হচ্ছে বলবিদ্যার যে অংশে বল প্রয়োগের ফলে বা বলের ক্রিয়াধীন স্থির বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে। অর্থাৎ স্থিতিবিদ্যা হচ্ছে স্থির বস্তুর স্থিতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে। তারপরে গতিবিদ্যা। গতিবিদ্যা কি? বলবিদ্যার যে অংশে বল প্রয়োগের ফলে বা বলের ক্রিয়াধীন গতিশীল বস্তুর গতির প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। অর্থাৎ এ থেকে তোমরা বুঝতে পারতেছে গতিশীল বস্তুর গতির প্রকৃতি মানে কী ধরনের গতি থাকবে, কি গতির প্রকৃতি কী রকম হবে, এটা নিয়ে যে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। তাহলে আমরা শিখলাম বলবিদ্যার ডেফিনেশন শিখলাম, বলবিদ্যা কী। বলবিদ্যা থেকে আমরা জানলাম বলবিদ্যা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। তাহলে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। তারপর আমরা শিখলাম স্থিতিবিদ্যা, তারপর আমরা শিখলাম গতিবিদ্যা। তাহলে এই চ্যাপ্টারে আমাদের যে আলোচনা করা হবে সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। এই চ্যাপ্টারে আমরা শিখব স্থিতিবিদ্যা নিয়ে, পরবর্তী চ্যাপ্টারে আমরা গতিবিদ্যা শিখব। তাহলে আমরা আজকে শিখব স্থিতিবিদ্যা। ঠিক আছে, প্রথমে এই চ্যাপ্টারে আমি কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আলোচনা করব, তারপরে কিছু প্রমাণ শিখব, তারপরে আমরা প্রবলেম সলভ করব। তাহলে আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে এখানে দেখো লব্ধি বল। এখানে হচ্ছে লব্ধি বল। লব্ধি বল কি? লব্ধি বল হচ্ছে কোনো নির্দিষ্ট সময় কোনো কণার উপর বিভিন্ন দিকে একাধিক বল ক্রিয়ারত থাকলে কোনো নির্দিষ্ট দিকে একটি মাত্র বল দিয়ে যদি ওই বলগুলির ক্রিয়াফলের সমষ্টি প্রকাশ করা যায় তবে ওই বলকে একাধিক বলগুলির লব্ধি বলা হয়। অর্থাৎ এইখান ক্ষেত্রে যদি তোমরা চিন্তা করো, এটা যদি আমরা এটা বুঝতে হলে তোমরা যদি এই ফিগারের দিকে লক্ষ্য করো, এটার দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে কি বলছে নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় কোনো কণার উপর। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম ও বিন্দুতে একটা কণা আছে। ঠিক আছে, ও বিন্দুতে কণার উপর একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দিকে একাধিক বল, মানে একাধিক বলতে একের অধিক হইতে হবে, মানে একটা বল হলে হবে না, দুইটা হইতে পারে, তিনটে হইতে পারে, চারটে হইতে পারে, মানে দুইটা হবে এবং দুইয়ের থেকে বেশি হবে। তা একাধিক বল ক্রিয়ারত থাকলে ধরো ও একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে একটা কণা আছে, এই কণার উপর আমরা ন্যূনতম দুইটা বল নিয়ে আলোচনা করি, তোমরা তিনটা চারটা বল নিয়ে আলোচনা করতে পারো। তাহলে ধরে নিলাম ও বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত আছে। তাহলে ও বিন্দুতে একটা বল আছে পি, যেটা ক্রিয়া করে এইদিকে, আর ও বিন্দুতে আরেকটা বল আছে কিউ, সেটা ক্রিয়া করে এইদিকে। এই দুইটা বল ও বিন্দুতে
ক্রিয়ারত আছে। তাহলে এই যে যদি ক্রিয়ারত থাকে, এই দুইটা বলকে যদি আমরা একটা বল দিয়ে প্রকাশ করতে পারি, সেই বলটাই হবে এই দুইটা বলের লব্ধি। তাহলে আমরা ধরে নিলাম যে পি এবং কিউ বলকে এর মাঝ বরাবর দ্বারা আর বল দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে এই আর বলটাই হবে কি পি ও কিউ বলের লব্ধি। এর মানে হচ্ছে পি ও কিউ বলের লব্ধি হবে আর কখন, যখন পি ও কিউ বলের সমষ্টি মানে পি প্লাস কিউ এই দুইটা বলের সমষ্টি হবে এই লব্ধি আর বলের সমান। যদি আমরা এটা লিখতে পারি যে পি প্লাস কিউ এই দুইটা বলের যোগফল হবে, যদি আর লিখতে পারি তখনই বলতে পারবো পি ও কিউ বলের লব্ধি হচ্ছে আর। সেটাই এখানে বলছে ক্রিয়াফলের সমষ্টি প্রকাশ করা যায়, মানে এই দুইটার যোগফলের আকারে প্রকাশ করা যায়, তখনই ওই বলটাকে লব্ধি বলা হবে, তখনই আরটাকে আমরা লব্ধি বলতে পারবো। এবং এই আরটা, তাহলে এই আরটার এই যে আর, এখানে আর হচ্ছে লব্ধি। এখন এই আরটা, এই আর লব্ধি আর এবং পি বলের সম্পর্ক কী, বা আর এবং কিউ বলের সাথে সম্পর্ক কী, সেটা আলাদা আলাদা বলা যায় যে এই যে পি এই যে কিউ এই দুইটা বল এই আর বলের কি উপাংশ, মানে এই লব্ধি বলের উপাংশ। যেহেতু আর লব্ধি, তাহলে পি বলটা হচ্ছে এই লব্ধি বলের উপাংশ, তাহলে এই কিউ বলটা কি এই লব্ধি বলের উপাংশ। এইটাই আমি এখানে লিখলাম। আর ওই একাধিক বলের প্রত্যেকটিকে তাদের লব্ধির উপাংশ বলা হয়, অর্থাৎ পি বলকেও আর এর উপাংশ বলা হয়, আর কিউ বলকেও আর এর উপাংশ বলা হয়। তারপরে পরবর্তী দেখো এই যে চিত্রটা, এটাই আমি এখানে একটু বর্ণনা দিলাম, যেটা আমরা মুখে বলছি ওইটাই এখানে বর্ণনা দিলাম, যে চিত্রে ও বিন্দুতে পি ও কিউ বল দুইটি ক্রিয়ারত রয়েছে এবং বল দ্বারা লব্ধি আর দ্বারা সূচিত করা হয়েছে। তাহলে পি ও কিউ বল দ্বারা লব্ধি আর দ্বারা সূচিত করা হয়েছে। লব্ধি আর বলের দুইটি উপাংশ হলো পি ও কিউ। তাহলে পি ও কিউ কি লব্ধি আর বলের উপাংশ। যেহেতু আর হচ্ছে লব্ধি, আর লব্ধি হবে কখন, যখন ওই দুইটা বলের যোগফলকে আর লিখতে পারবো। অর্থাৎ সুতরাং যেহেতু আর লব্ধি, তাহলে অবশ্যই এই লব্ধিটা হবে এই অন্য বলের যোগফলের সমান। অন্য বল বলতে কী বোঝায়, এখানে দুইটা বল আছে পি এবং কিউ, তাহলে আরটাকে লিখতে পারবো পি ও কিউ এর যোগফলের সমান। এর মানে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তারপরে পরবর্তী আমরা এখন শিখলাম আমরা লব্ধি বল। পরবর্তীতে এখন আমরা শিখব হচ্ছে বলের সামান্তরিক সূত্র। এখন আমরা শিখব হচ্ছে বলের সামান্তরিক সূত্র। তোমরা যদি এখানে লক্ষ্য করো, তোমরা এই যে বলের সামান্তরিক সূত্র, এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারেও করছো অলরেডি। তারপর আমরা এখানে শিখব, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে বলের সামান্তরিক সূত্র শিখব, তারপরে কিছু প্রমাণ শিখব, এগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন শিখব বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্রটা কি সেটা আমরা প্রথমে জেনে নিই। যদি কোনো সমতলের উপর একই বিন্দুতে একই সময়ে, দেখো এখানে কি বলছে, একই বিন্দুতে কোনো সমতলের উপর একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুইটি বল, এখানে কিন্তু দুইটি বল বলছে, দুইটি বলকে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে সূচিত করা যায়, তবে ওই বলদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা বল দুইটির লব্ধির মান ও দিক সূচিত করে। অর্থাৎ এই যে আমাদের সামান্তরিক সূত্রটা আমরা পড়লাম, যে যদি কোনো সমতলে, এটাকে যদি আমরা এই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তা তোমরা লক্ষ্য করো, আমরা একটা সমতল, ধরো এই পেজটাই একটা সমতল। হ্যাঁ, এই সমতলের উপর আমরা আস্তে আস্তে একটা ভাঙাই আমরা এখানে চিত্রটা আঁকি। যদি কোনো সমতলের উপর, ধরো এই পেজটা একটা সমতল, এই সমতলের উপর ও একটি বিন্দুতে, হ্যাঁ একই বিন্দুতে, তাহলে ও ধরো একটা বিন্দু, একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলকে, তাহলে একই সময় ক্রিয়াশীল দুইটি বল কি, দেখো এখানে বলছে একই সময় ক্রিয়াশীল দুইটি বলকে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে সূচিত করা যায়। এর মানে
একই সময় এই বিন্দুতে একই সময় ক্রিয়াশীল দুইটি বল, একটা বল ধর ওয়ে, সেটাকে পি বল, আর একটা বল ধর ওবি, সেটাকে কিউ বল দিয়ে প্রকাশ করলাম। এই দুইটি বল একটা সামান্তরিক, তাহলে ওয়ে এবং ওবি দিয়া একটা সামান্তরিক আঁকা সম্ভব। কারণ কি, সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে ও এর সমান করে আমরা যদি বিসি আঁকি, তারপর ওবি এর সমান করে যদি এসি আঁকি, তাহলে একটা সামান্তরিক পূর্ণ হবে। ঠিক আছে, তারপর বলছে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা মান ও দিকে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা পি বল এবং কিউ বল যে নিলাম, এই পি ও কিউ বল অবশ্যই একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে সন্নিহিত বাহু দিয়ে আমরা কি বুঝি? সন্নিহিত বাহু বলতে বুঝি যে দুইটা বাহু একটা বিন্দু দিয়ে উৎপন্ন হবে, ওই দুইটা বাহুই পরস্পরকে সন্নিহিত বাহু বলা হয়। যেহেতু আমরা ও বিন্দু দিয়ে ও এ এবং ও বি বাহু উৎপন্ন হয়েছে, তাই আমরা এই ও এ এবং ও বি বাহুকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। আর যেহেতু এটা সন্নিহিত বাহু, তাই এই দুইটা বাহুকেই আমরা, একটা বাহুকে পি বল দিয়ে প্রকাশ করলাম, আর একটা বাহুকে আমরা কিউ বল দিয়ে প্রকাশ করলাম। আর এখানে মান ও দিক বলতে কি বোঝায়? এই যে পি বল মানে ও একে পি বল দিয়ে প্রকাশ করলাম, এর মানে পি বলের মান হচ্ছে ও এর মান, আর পি বলের দিক হচ্ছে ও থেকে এ এর দিকে। আর যদি আমরা চিন্তা করি, কিউ বলের মান হচ্ছে ও বি এর মান, মানে ও বি এর দৈর্ঘ্য, আর কিউ বলের দিক হচ্ছে ও থেকে বি এর দিকে। তাহলে এই দুইটা বাহু দিয়ে সামান্তরিক, এই দুইটা বাহু দিয়ে পি ও কিউকে মান ও দিকে সূচিত করলাম। ঠিক আছে, এই পর্যন্ত গেল। তারপরে কি বললো? তবে ওই বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ, তাহলে ওই বাহুদ্বয়ের, তাহলে এই বাহু কোনটা? এই ও এ বাহু এবং ও বি বাহু, এই দুইটা বাহুর ছেদবিন্দু কোনটা? ও। তাহলে এই ছেদবিন্দুগামী কর্ণ কোনটা? ছেদবিন্দুগামী কর্ণ এই বিন্দু দিয়ে যে কর্ণটা উৎপন্ন হবে সামান্তরিকে, তাহলে এই সামান্তরিকের এই বিন্দু দিয়ে কর্ণ উৎপন্ন হয় কি? এই কর্ণটা, যেটার নাম কি? ও সি। এই ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা বল দুটি লব্ধি মান ও দিকে সূচিত করে। অর্থাৎ এই দুইটা বাহুর ছেদবিন্দু দিয়ে যে কর্ণটা উৎপন্ন হবে, এই কর্ণটা এই পি এবং কিউ বলের লব্ধি হিসাবে মান ও দিকে সূচিত হবে। এর মানে ওসি হচ্ছে এই পি এবং কিউ বলের কি? লব্ধি, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি এখান থেকে কী পেলাম? যে পি ও কিউ বলের লব্ধি পেলাম, আর যেটা কি এই ওসি বরাবর ক্রিয়া করে, এবং আর বলের মান হচ্ছে ওসি এর মান, এবং আর বলের দিক হচ্ছে ও থেকে সি এর দিকে। দেখো এখানে ডিরেকশন দেওয়া আছে, এখানে প্রত্যেকটা ডিরেকশন দেওয়া আছে। ঠিক আছে, এইটা হচ্ছে সামান্তরিকের সূত্র। এই যে এতক্ষণ আমরা যেটা বললাম, যে চিত্রটা আঁকলাম, এটাই আমরা ম্যাথমেটিক্যালি এখানে বর্ণনা দিব। দেখো এটা আমরা বর্ণনা দিতেছি। দেখো, মনে করি ও বিন্দুতে অবস্থিত একটি কণার উপর, তাহলে ও বিন্দুতে অবস্থিত একটা কণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটি বল পি ও কিউ। তাহলে একই সময় ক্রিয়াশীল দুইটি বল, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি ও কিউ যথাক্রমে ওয়ে ও ওবি দ্বারা সূচিত হলো। একটা হচ্ছে ওয়ে আর একটা হচ্ছে ওবি দিয়ে সূচিত হলো। অর্থাৎ ওয়ে ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর। এর দিয়ে কি বুঝি? যে ওয়ে ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর মানে পি বলের দিক হচ্ছে ও থেকে এ এর দিকে। যেহেতু ভেক্টর মানে কি, ভেক্টরের কি মান ও থেকে উভয় আছে, তাহলে পি বলের মান হচ্ছে ও এর মান, আর পি বলের দিক আছে ও থেকে এ এর দিকে। আর ওবি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, মানে কিউ বলের মান হচ্ছে ওবি এর মান, আর কিউ বলের দিক আছে ও থেকে বি এর দিকে। তাদের অন্তর্গত কোণ, মানে পি ও কিউ বলের অন্তর্গত কোণ, এইখানে দেখে এই হচ্ছে অন্তর্গত কোণ। এই অন্তর্গত কোণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এটাই লিখলাম, তাদের অন্তর্গত কোণ আলফা। অর্থাৎ এ ও বি এই কোণটা ইকুয়াল টু আলফা লেখা যায়। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে, বলের যে সামান্তরিক সূত্র যেটা আমরা এখানে শিখলাম, এই যে বলের সামান্তরিক সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে ওএ ও ওবি সন্নিহিত বাহু দেয়। কারণ ওএ এবং ওবি সন্নিহিত বাহু কেন? কারণ একই বিন্দু দিয়ে উৎপন্ন হয়েছে। তাহলে এর লিখতে পারি যে ওএ ও ওবি সন্নিহিত বাহু দ্বারা ও এ সিবি সামান্তরিক অঙ্কন করলে উক্ত সামান্তরিকের কর্ণ ও এ সিবি একটা সামান্তরিক যদি অঙ্কন করি, এই সামান্তরিকের কর্ণ ওসি দ্বারা পি ও কিউ বলের লব্ধি ধরি আর মান ও দিকে সূচিত হবে। অর্থাৎ এই সামান্তরিক কর্ণ ওসিকে পি ও কিউ বলের লব্ধি আর দিয়ে প্রকাশ করলাম, যেটা মান ও দিকে সূচিত হবে। অর্থাৎ
আর বলের মান হবে লব্ধি আর এর মান হবে ও সি এর মান, আর লব্ধি আর এর দিক হবে ও থেকে সি এর দিকে। তাহলে এটা লিখব, অর্থাৎ ও সি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, মানে এই ও সি এই ভেক্টরটা হবে আর ভেক্টর, মানে এইটা দিয়ে বোঝায় যে ও সি আর ভেক্টর মান ও সি এর মান, আর ভেক্টর দিক হচ্ছে ও থেকে সি এর দিকে। তাহলে এই থেকে আমরা বলের সামান্তরিক সূত্রটা আমরা শিখলাম, ঠিক আছে। এখন এই যে বলের সামান্তরিক সূত্রটা আমরা শিখলাম, এই বলের সামান্তরিক সূত্র দিয়ে আমরা একটা প্রমাণ করব, ঠিক আছে। এটা তো আমরা ভেক্টর চ্যাপ্টারেও করছি এই প্রমাণটা। তারপরে আমরা শিখবো এই প্রমাণটা ইম্পর্টেন্ট, এই প্রমাণ দিয়ে আমরা কিছু অঙ্কও করব, প্রবলেম সলভ করব। দেখো তোমরা ইজিলিভাবে বুঝতে পারবে, আশা করি সমস্যা হবে না। আমি চেষ্টা করব সর্বোচ্চ যে তোমাদের যাতে তোমরা বুঝতে পারো। দেখো এখানে কি বলছে যে আমাদের যে প্রমাণটা শিখবো সেটা কি, সেটা হচ্ছে একটি কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। অর্থাৎ যে সামান্তরিকের সূত্রটা আমরা শিখলাম সেটাও ছিল কিন্তু একটা কণার উপর দুইটা বল যখন ক্রিয়া করে তখন সামান্তরিক সূত্রটা শিখলাম, সেটাই এখানে বলছে। দেখো একটি কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে আমরা কি, ধরো আমি এখানে যদি একটা আঁকি, দেখো তোমরা এখানে যদি আঁকি একটা, ধরো এখানে একটু আঁকলাম যে একটা কণার উপর, ধরো এই একটা বিন্দু, এটা কণা, এই কণার উপর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বল। তাহলে আলফা কোণে ক্রিয়াশীল ধরো এই একটা বল আর ধরো এই একটা বল, ঠিক আছে, এই দুইটা বল, ঠিক আছে, পরস্পর কি আলফা কোণে ক্রিয়া করে, ঠিক আছে। আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে এই যে এই একটা ধরো পি বল, এই একটা ধরো কিউ বল, তাহলে এই দুইটা বল পরস্পর আলফা কোণে ক্রিয়া করে। যদি আলফা কোণে ক্রিয়া করে তখন এই দুইটা বলের যে লব্ধি পাবো আমরা, সেই লব্ধিটা মান ও দিক নির্ণয় করতে হবে। এইটাকে, এই যে কোশ্চেন, এটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। দেখো আমরা যেহেতু সামান্তরিক সূত্রটা শিখেছি তাই সামান্তরিকের চিত্র দিয়ে প্রকাশ করব। দেখো যেহেতু বলছে একটা কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বল, তাহলে আমরা ধরে নিলাম ও বিন্দুতে একটা কণা আছে, ঠিক আছে। তার আগে তোমাদের একটু বলে রাখি যে সামান্তরিকের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে সামান্তরিক দুইভাবে আঁকা যায়। একভাবে এদিকে হেলানো, এদিকে হেলানো, এইভাবে একটা সামান্তরিক আঁকতে পারি, অর্থাৎ বাম দিকে হেলানো একটা, আর একটা হচ্ছে ডান দিকে হেলানো একটা, ঠিক আছে। এই দুইভাবেই আঁকা সম্ভব। তাহলে আমরা এই দুইভাবেই আঁকবো, এই জন্য দুইটা চিত্র ব্যবহার করব, ঠিক আছে। প্রথম চিত্রটার দিকে লক্ষ্য করা, আমরা দুইটাই বর্ণনা দিব কিন্তু লেখা সেম। আমরা যে লেখা লিখব এই কোশ্চেনে, এই যে লেখা দেখতেছো তোমরা, লেখা সেম কিন্তু কিছু দুইটা বা তিনটা জায়গায় একটু চেঞ্জ আছে, সেটা আমি তোমাদের বলে দিব। দেখো আমরা প্রথম চিত্রের দিকে লক্ষ্য করি। দেখো এখানে প্রথম চিত্র লেখা আছে, প্রথম চিত্রের দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে কি বসে, একটি কণার উপর। তাহলে ধরো ও বিন্দুতে একটা কণা আছে, এই ও বিন্দুতে একটা কণা আছে, এই কণার উপর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল দুইটি বল। তাহলে ও বিন্দুতে দুইটা বল কাজ করে আলফা কোণে, একটা হচ্ছে ও এ বরাবর, ও থেকে এ এই বরাবর, মানে এই পর্যন্ত, ও থেকে এ বরাবর পি বল, আর ও থেকে বি বরাবর কিউ বল, পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। এখন যে এই দুইটা বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, তাহলে এই দুইটা বল দিয়ে আমরা একটা সামান্তরিক পূর্ণ করতে পারি। তাহলে এটাই করলাম যে ও এ এর সমান করে বিসি আঁকলাম, আর ও বি এর সমান করে কি এসি আঁকলাম, ঠিক আছে। এটা আঁকলাম, আঁকার পরে আমরা দেখলাম যে এটা একটা সামান্তরিক পূর্ণ হলো। তাহলে সামান্তরিকের যে একটা ডেফিনেশন, যে আমরা সামান্তরিকের সূত্র যে বলের ক্ষেত্রে শিখলাম, যে দুইটা বল থাকবে ওই দুইটা বলের ছেদবিন্দুগামী কোণটাই হবে ওই দুইটা বলের লব্ধি। তাহলে এই পি ও কিউ বলের ছেদবিন্দু হচ্ছে ও, তাহলে এই পি ও কিউ বলের লব্ধি হবে এই ও বিন্দু থেকে যে কর্ণটা উৎপন্ন হবে সেই কর্ণটা। তাহলে পি ও কিউ বলের লব্ধি হচ্ছে আর সেটা হচ্ছে ও সি বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে। এইটাই আমরা দেখলাম। তার পরবর্তী দেখো এই যে আর বলটা ধরে নিলাম যে এই যে লব্ধি আর, এই লব্ধি আরটা এই পি বলের সাথে এই থিটা কোণ উৎপন্ন করে। লব্ধি আর এই পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে।
এটা গেল প্রথম চিত্র। প্রথম চিত্রে কিন্তু এই অংশটুকু আমরা করি না, এই অংশটা আমরা করব পরবর্তীতে। দেখো এখন এই দ্বিতীয় চিত্রে সেম ওয়েতে দ্বিতীয় চিত্রে একই বর্ণনা। দেখো আমি কি করলাম যে ও একটা নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, ও একটি কণার উপর, ধর ও বিন্দুতে একটা কণা আছে, এই কণার উপর দুইটি বল আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে একটা বল ধরলাম ও থেকে এ, নাম কিন্তু একই দিচ্ছে, এইখানে ও থেকে এ, এখানে কিন্তু ও থেকে এ, এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত ও থেকে এ। এই দিক বরাবর পি বল এবং ও থেকে বি বরাবর, এদিকে একটু বাম দিকে হেলানো, ও থেকে বি বরাবর কিউ বল পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। তাহলে ও এ সমান করে বিসি আঁকলাম আর ও বি এর সমান করে এসি আঁকলাম, ঠিক আছে। আঁকার পরে এখানে একটা সামান্তরিক পূর্ণ হলো, ও এ সি বি, এটা সামান্তরিক পূর্ণ হলো। যেহেতু আমরা সামান্তরিক সংজ্ঞা থেকে আমরা জানি যে দুইটা বলের ছেদবিন্দুকে কোনটাই হবে ওই দুইটা বলের লব্ধি। তাহলে পি ও কিউ বলের ছেদবিন্দু হচ্ছে ও, তাহলে ও বিন্দু দিয়ে যে কণটা আঁকবো, যে ও সি কণ, সেটাই হবে কি এই দুই পি ও কিউ বলের লব্ধি। সেই লব্ধিকে আর দিয়ে প্রকাশ করলাম। তারপরে ধরে নিই আর বল পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এটা যে প্রথম চিত্রের ক্ষেত্রে যেটা বললাম, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে কিন্তু একই জিনিস বললাম, একই একদম সেম। এই জন্য লেখা হবে কিন্তু একটাই, আমি এখানে যে বর্ণনা দিছি বর্ণ হবে একটাই, ঠিক আছে। লেখা সেম, কারণ আমাদের নাম্বারিং যে করছি, দেখো ওয়ে, এই ওয়ে, তারপরে বিসি বিসি, তারপরে এসি ওসি ওসি, এই এসি এসি, ঠিক আছে, এসি। তারপর আর বল থিটা কোণ উৎপন্ন করে পি বলের সাথে মধ্যবর্তী কোণ আলফা, সব কিছু সেম, এই জন্য বর্ণ হবে সেম, কিন্তু দুইটা জায়গায় পরিবর্তন হবে, সেটা আমি বলবো। দেখো সেটাই আমি এখানে বর্ণনাটা যেটা লিখছি সেটা আমি তোমাদের বলতেছি। এখানে কি লিখলাম দেখো, মনে করি পি ও কিউ মানের দুইটি বল ও বিন্দুতে পরস্পর আলফা কোণে একই সময় ক্রিয়াশীল, ঠিক আছে, সেটা আমরা বলতেছি পি ও কিউ বল ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, এবং ওয়ে ও ও বি রেখাংশ যথাক্রমে এদের মান ও দিক সূচিত হয়। দেখো পি বল এর মান হচ্ছে ও এর মান, পি বলের দিক হচ্ছে ও থেকে এর দিকে, কিউ বলের মান হচ্ছে ও বি এর মান, কিউ বলের দিক হচ্ছে ও থেকে বি এর দিকে। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে সেম, ঠিক আছে, মান ও দিকে সূচিত করে। তারপর ওয়ে ও ও বি রেখাংশকে সন্নিহিত বাহু ধরে। ওয়ে এবং ও বিকে সন্নিহিত বাহু মানে কি, একই চতুর্ভুজের যে দুইটা বাহু একই বিন্দু থেকে উৎপন্ন হয়, ওই দুইটা বাহুই হচ্ছে পরস্পর সন্নিহিত। তাহলে ওয়ে এবং ও বি পরস্পর সন্নিহিত বাহু দ্বারে সামান্তরিকটা অঙ্কন করি, ঠিক আছে। তাহলে সামান্তরিকের অঙ্কন করলাম, তাহলে অঙ্কন করার পরে কী করলাম, ও সি যোগ করি। প্রথম চিত্রে আর দ্বিতীয় চিত্রে কিন্তু সেম, ঠিক আছে, ও সি যোগ করি। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে ও সি কোণটাই বল দুইটির লব্ধির মান ও দিক সূচিত করবে, ঠিক আছে। তাহলে ও সি হবে কি লব্ধি আর, এবং ও সি এর আর বলের দিক হবে ও থেকে সি এর দিকে, এবং আর বলের মান হবে ও সি এর মান, সেটা এখানে বলছে। তারপরে কি বললো যে দেখো ধরি বল দ্বারা লব্ধির মান আর, যা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই যে এই বল দুইটা পি ও কিউ বলের লব্ধি আর, সেটা এই পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এই থিটা কোণ উৎপন্ন করে। এই পর্যন্ত একদম হুবহু সেম, মানে দুইটা চিত্রের ক্ষেত্রে। এখন একটু ভিন্নতা থাকবে, যে ভিন্নতা আমি এখানে বলছি, ঠিক আছে। ভিন্নতা কি, যে প্রথম চিত্রের ক্ষেত্রে দেখো যে সি বিন্দু থেকে, এই যে সি বিন্দু, এই সি বিন্দু থেকে ও এ, এই যে ও এ, হ্যাঁ, ও একে বাড়াই, ডি পর্যন্ত বাড়াবো, মানে ও একে ডি পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করার পর সি বিন্দু থেকে ওই বর্ধিত অংশের উপর সিডি লম্ব আঁকি। অর্থাৎ প্রথম চিত্রের ক্ষেত্রে ও এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানি। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো এই সি থেকে যদি লম্ব টানি তাহলে কিন্তু ও একে বর্ধিত করতে হচ্ছে না, কারণ এই লম্ব টানলে ও এর উপরেই কিন্তু লম্বটা হয়। এই জন্য দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে সি থেকে ও এর উপর সিডি লম্ব টানি, ঠিক আছে। এটা গেল, এটাই এখানে বর্ণনা দিচ্ছি যে সি বিন্দু থেকে বর্ধিত ও এর উপর 1 নং চিত্রে বা ও এর উপর দ্বিতীয় চিত্রে সিডি লম্ব অঙ্কন করি। তারপরে দেখো যেহেতু এটা একটা সামান্তরিক,
তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহু সমান, এর মানে কি ওবি আর এসি সমান এবং সমান্তরাল। তাহলে এই ওবিকে কিউ দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি এসি এর মানও হবে কি এসি বাহুকেও কি কিউ দিয়ে প্রকাশ করতে পারি। তারপর এইখানে যদি দেখো ওবি এবং এসি সমান এবং সমান্তরাল, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে ওবি যদি কিউ হয় তাহলে এসি কিউ হবে, সেটা এখানে বলছে যে এসি এবং ওবি সমান ও সমান্তরাল, সুতরাং এরা একই বল দ্বারা সূচিত হবে। ঠিক আছে, তারপরে এখন আমরা কি করব, প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা বর্ণনা দেব। প্রথম চিত্র কি, প্রথম চিত্রে দেখো আমরা এখন এইখান থেকে আমরা কি শিখব, যে সামান্তরিকের কি লব্ধির মান ও দিক। এখান থেকে চিত্রে দেখো লব্ধির মান বলতে কি আর এর মান, আর দিক বলতে এখানে কি বোঝানো হয়েছে, দিক বলতে এই লব্ধিটা এই পি বলের সাথে যে থিটা কোণ উৎপন্ন করে এই থিটা এর মান, দিক বলতে থিটা এর মান বোঝানো হয়েছে। তাহলে আমরা আর এর মান বের করব এবং থিটা এর মান বের করব। আর এর মান বের করার জন্য দেখো এই যে আমরা সমকোণী ত্রিভুজটা নিজে কল্পনা, কারণ এখানে লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, প্রথম চিত্রের ক্ষেত্রে দেখাচ্ছি এটা 90 ডিগ্রি। তাহলে ও ডি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা আর এর মান বের করব। ঠিক আছে, আর এর মান বের করব, কিন্তু এই আর এর মান বের করার জন্য ও এ, তাহলে এই সমকোণী ত্রিভুজে বাহু তিনটের মান দরকার, তাহলে ও সি এর মান আর জানি, কিন্তু ও ডি এর মান কিন্তু জানি না। ও এর মান জানি পি, কিন্তু ও ডি এর মান জানি না। তাহলে আমরা ও এর মান জানি পি, তাহলে আমাদের এডি এর মান বের করতে হবে, তাহলে এডি এর মান বের করব, আর আমাদের সিডি এর মান বের করতে হবে। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে এডি এর মান বের করা এবং সিডি এর মান বের করা। তাহলে এডি এবং সিডি এর মান বের করব, সেটা কিভাবে, এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। আর এই ছোট ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ, যার এই কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বিপরীত বাহু অতির্ভুজ, এটা অতির্ভুজ, আর এই কোণটা নিয়ে কাজ করব। দেখো এই কোণটা কি, এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা আলফা কেন, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, দুইটা বাহু যদি এইরকম সমান এবং সমান্তরাল হয়, তাহলে একটা যদি রেখা ছেদক হয় তাহলে এই কোণটা সমান অনুরূপ কোণ। ঠিক আছে, এই কোণটা সমান লিখতে পারি, এই কোণটা, তাহলে এ থেকে বলতে পারি এটা আলফা হলে এই কোণটা আলফা। ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আমরা এখন কাজ করব। দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রথমে এডি এর মান বের করি। এডি কি ভূমি, আর এসি কি লম্ব, অতির্ভুজ। তার ভূমি এবং অতির্ভুজের মধ্যে সম্পর্ক আছে, এরকম কি আছে, ভূমি এবং অতির্ভুজের মধ্যে সম্পর্ক আছে, এটা হচ্ছে কস। তাহলে কস এই কোণটা যদি ধরি যে সি এ ডি, কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতির্ভুজ, মানে এডি বাই এসি। ঠিক আছে, এসি হলো অতির্ভুজ, তাহলে ভূমি বাই অতির্ভুজ, তারপরে আর গুণন করলাম, তারপরে এসি সমান সমান কি এসি আর ওবি সমান, তাহলে ওবি হচ্ছে কিউ, তাহলে এসিও কি কিউ, এই মান বসালাম। আর সিএডি এই মানটা কি আলফা, এই আলফার মানটা এখানে বসালাম, এটা গেল। এখন আমরা এই লম্বর মান বের করব, এই যে লম্বটা আছে এই লম্বর মান বের করব। লম্বের সাথে অতির্ভুজ একটা সম্পর্ক আছে, কার, সাইনের। তাই সাইন কি লম্ব বাই অতির্ভুজ, তাহলে এই কোণটা ধরলাম যে সাইন সিএডি ইকুয়াল কি লম্ব হচ্ছে সিডি আর অতির্ভুজ হচ্ছে এসি, লম্ব বাই অতির্ভুজ। তারপর আর গুণন করলাম, এটা আসবে। তারপর এসি এর মান তো আমরা জানি, এই ওবি এর মান কিউ, এসি এর মান কিউ, এটা বসালাম। তারপরে আমরা কি বসালাম, এই যে সিএডি এটা আলফার মান বসালাম। তাহলে এ থেকে সিডির মান আমরা বের করলাম। তাহলে সিডির মান বের করলাম, আমরা এডির মান বের করলাম, কিন্তু আমাদের দরকার ওডি। তাহলে ওডি কি, ওডি হচ্ছে ওএ এবং এডি এর যোগফলের সমান। তাহলে এটাই লিখলাম যে ওডি ইকুয়াল টু ওএ প্লাস এডি। ঠিক আছে, ইজ ইকুয়াল ও এর মান কত, ও এর মান হচ্ছে পি, আর এডির মান যেটা আমরা বের করলাম কিউ কজ আলফা, এটা বসালাম। এটা হচ্ছে প্রথম চিত্রের ক্ষেত্রে দেখলাম। তাহলে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো দ্বিতীয় চিত্রে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব। এই ত্রিভুজ এইটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা যদি আলফা হয়, তাহলে দ্বিতীয় চিত্রে এইটা যদি আলফা হয়, তাহলে এই বাহুর সমান্তরাল এইটা, তাহলে এই কোণটা কি আলফা হবে। ঠিক আছে, এইটা আলফা হলে এই কোণটা আলফা হবে। যদি এই কোণটা আলফা হয় তাহলে এই আমাদের দরকার কিন্তু এই ভিতরের কোণ, কারণ ত্রিভুজের ভিতরের কোণ এই কোণটা দরকার। তাহলে এই কোণটা কত হবে, এটা আমরা জানি এই একটা রেখা যদি এরকম কাজ করে এই পুরো কোণটা হচ্ছে কি পাই, মানে 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে যদি ধরো এরকম যদি থাকে, এই পুরো কোণটা যদি 180, ধরো এইটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে, তাহলে এই পুরো কোণটা জানি 180, তাহলে পুরো কোণটা পাই মানে 180 পাই,
আর পাই থেকে এইটা বাদ দিলে তাহলে এই পেশের কোণটা থাকবে, তাহলে পাই থেকে আলফা বাদ দিলাম, তাহলে এই পেশের কোণটা থাকবে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে পাই মাইনাস কি আলফা, এই কোণটা হচ্ছে পাই মাইনাস আলফা। সেটাই আমি এই কোণটা নিয়ে কাজ করব। দেখো এটাই লিখছি, কস আমরা এডির মান বের করবো আর ডিসি মান বের করবো। কস সি এডি ইকুয়াল কি লম্ব ভূমি বাই অতির্ভুজ এডি বাই এসি। তারপর এইখান থেকে লিখলাম আর গুণন করলাম, আর গুণন করলে এটা পাবা। তারপর এসি এর মান কিউ বসালাম। তো এসি এর মান কিউ, কারণ ওবি আর এসি সমান এবং সমান্তরাল। এটার মান ওবি এর মান কিউ, মানে এসি এর মান কিউ। আর এখানে কোনটার মানতে পাই মাইনাস আলফা যেটা বের করলাম এটা বসালাম। তারপর কিউ কস পাই মাইনাস আলফা, কস 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, এই জন্য এই মাইনাস আসলো। আর যেহেতু পাই হচ্ছে 90 ডিগ্রির জোর গুণিতক, এই জন্য কজই থাকবে আলফা। ঠিক আছে, এটা ত্রিকোণমিতির সূত্র। তারপর দেখো সাইন, তারপর আমরা কী বের করবো? সিডি এর মান বের করবো। সিডি এর মান কি? সিডি হচ্ছে লম্বর সাথে অতির্ভুজের সম্পর্ক আছে সাইন থিটা, মানে এই কোণটা লম্ব বাই অতির্ভুজ, মানে সিডি বাই এসি। তারপর আর গুণন করলাম, তারপর এসি এর মান তো কিউ জানি, আর সাইন যে ওই কোণটার মান বসালাম পাই মাইনাস আলফা। তাহলে কি সাইন এই পাই মাইনাস আলফা মানে কি 90 ডিগ্রি থেকে কম, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এই জন্য এটা পজিটিভ হলো। আর যেহেতু 90 ডিগ্রির জোর গুণিতকে পাই 90 ডিগ্রি জোর গুণিতক, এই জন্য সাইনই থাকবে। জোর গুণিতক হলে সাইনই থাকে 90 ডিগ্রি, আর বিজোড় গুণিতক হলে সাইন কজ হয়ে যায়, কজ সাইন হয়ে যায়, মানে এরকম পরিবর্তন হয়। এটা তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো। তাহলে এটা পেলাম। তাহলে আমরা কি পেলাম? এডি এর মান পেলাম আর সিডি এর মান পেলাম। আমাদের দরকার কি? আমাদের দরকার কিন্তু হচ্ছে ও এর মান, আমাদের দরকার হচ্ছে এইটা। আর দ্বিতীয় চিত্রে আর এর মান বের করতে হলে আমাদের দরকার হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, মানে ওডিসি এই সমকোণী ত্রিভুজ থেকে এর মানে ওডি এর মান দরকার। ওডি পাবো কিভাবে? এই ও এ থেকে যদি আমরা এডি বাদ দিই তাহলে কিন্তু ওডি পাবো। সেটাই করলাম, যে ও এ থেকে এডি বাদ দিলাম, তাহলে ওডি পাবো। পরবর্তীতে দেখো আমরা কী করলাম, ওডি হবে কি, ও এ থেকে এডি বাদ দিলাম। ও এর মান আমরা পি জানি, ঠিক আছে, এই যে পি। আর এডির মান তো আমরা বের করছি, এই যে এডির মান এই যে মাইনাস কিউ কজ আলফা, তাহলে এইটাই বসালাম মাইনাস কিউ কজ আলফা, তা মাইনাস মাইনাস প্লাস পি প্লাস এটা। ঠিক আছে, তারপরে এখন আমাদের যে আমরা এই যে মানগুলো বের করলাম, এইগুলো বের করা হচ্ছে এখন একটা চিত্রে দেখো এইখানে এডির মান যেটা আসছে, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দেখো আমাদের মেইন মান দরকার হচ্ছে ওডি এর মান প্রথম চিত্রে যেটা আসছে, দ্বিতীয় চিত্রে ওডি এর মান একই আসছে, মান সেম হবে। আবার প্রথম চিত্রে দেখো এই লম্ব সিডি এর মান যেটা আসছে আর দ্বিতীয় চিত্রে সিডি এর মান সেম আসছে, মানে এটা প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুইটাই লিখতে হবে, কিন্তু মান তো সেম আসবে অবশ্যই, কিন্তু ক্যালকুলেশন ভিন্ন হবে। ঠিক আছে, এখন আমরা আবার দুইটা চিত্রের ক্ষেত্রে একই ক্যালকুলেশন, যে এখন আমরা এই যে বড় সমকোণী ত্রিভুজ এইটা আর এখানে যে সমকোণী ত্রিভুজ এইটা নিয়ে কাজ করব, মানে মান যেহেতু সেম। দেখো ওডিসি, এখানে ওডিসি, এটা নিয়ে যদি কাজ করি সমকোণী ত্রিভুজ ওডিসি বা ওসিডি একই কথা, ত্রিভুজ থেকে পাই কি অতির্ভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, অতির্ভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে অতির্ভুজ ওসি এর মান আর এটার মান আমরা জানি, সেই মানটা আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, মানটা ওসি এর মান আর ওডি এর মান যেটা বের করছি এই যে কিউ, দুইটা চিত্রের ক্ষেত্রে সেম মান, এই জন্য একটা বসাইলেই হবে। ঠিক আছে, আর সিডি এর মান একটা বসাইলেই হবে। ঠিক আছে, খালি দুই জায়গায় পরিবর্তন, এটা তো আমি দেখাইলাম। তারপরে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার শুধু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটার স্কয়ার এই। তারপর এইখানে দেখো কিউ স্কয়ার কমন যায়, তারপর কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার থাকবে। আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার সমান 1, তাহলে এই জন্য শুধু এখানে কিউ স্কয়ার আসছে। তারপরে এখানে যেহেতু বর্গ আছে আর স্কয়ার, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলে রুট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আর এর মান। এখন দিক বের করব, দিক হচ্ছে কি থিটা এর মান কি, থিটা বের করতে হলে সবসময় ট্যান নেবা, সবসময় থিটার মানগুলো দিক বের করতে হলে ট্যান নিতেই হবে। ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে কি সিডি আর ভূমি হচ্ছে কি ওডি। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে একই, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি, কারণ আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, সমকোণী ত্রিভুজ।
তাহলে লম্ব বাই ভূমি। তারপরে সিডি এর মান যেটা বের করছে এটা বসাইলাম, আর ওডি এর মান যেটা বের করছে এটা বসাইলাম। নিচে এটা নট ইকুয়াল টু 0, কারণ 0 হলে আনডিফাইন হয়। এটাই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটার আরও আছে যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার জন্য একটি আছে। লব্ধির মান কখন সর্বোচ্চ হবে, কখন সর্বনিম্ন হবে। লব্ধির মান সর্বোচ্চ হয় কখন, যখন লব্ধির মান সর্বোচ্চ হয় কখন, যখন আলফার মান 0 ডিগ্রি হয়, তখন লব্ধির মান সর্বোচ্চ হয়। মনে রাখবা যে লব্ধির মান সর্বোচ্চ হয় যখন আলফার মান 0 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে যদি আলফার মান 0 বসাও, 0 বসালাম, cos 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে 1 আসলো। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসানো যায়, মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার দিলাম, স্কোয়ারের রুট উঠে যাবে, থাকবে পি প্লাস কিউ। আর লব্ধির মান কখন সর্বনিম্ন হয়, যখন আলফা এর মান 180 ডিগ্রি হয়।